আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে কথা বলছি দ্বিতীয় অধ্যায় মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে। আমরা শ্রেণীবিন্যাস অধ্যায়টাকে মোট দুটা ক্লাসে বিভক্ত করেছিলাম। একটা হচ্ছে শ্রেণীবিন্যাস 1 এবং শ্রেণীবিন্যাস 2। অধ্যায়টা তুলনামূলক একটু বড় হওয়ার কারণে আমরা একটা হচ্ছে সম্পর্ক করেছি। ভাইয়া কি বলবেন? এটা আশেপাশে কোনো মেস নেই ভাই, এটা বাসা। না না, এটা বাসা মালিক আছে, প্রয়োজন মালিকের সাথে কথা বলতে পারে। বেশি কথা বলে মানুষ। ওকে, তাহলে আমরা এর আগে শ্রেণীবিন্যাস বিদ্যা 1, শ্রেণীবিন্যাস বিদ্যা 2 ক্লাস করে ফেলছি। আজকে যতটুকু বাকি আছে মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস, আমরা এই ক্লাসটা আলোচনা করব। আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। সাথে আছি আপনাদের আমি মোহাম্মদ হারুন রশিদ উজ্জ্বল, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ, দিনাজপুর। সর্বপ্রথম আমরা আমাদের যে স্টুডেন্ট যারা আছে তাদের একটু সমস্যা একটু সমাধানের চেষ্টা করি। ঠিক আছে, অনেকে বলে যে আমরা ক্লাস পাবো কোথায়। ঠিক আছে, আমি এই কোয়েশ্চেনটা শুনতে 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 বাধ্য হয়ে গেছি। একাধিকবার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ক্লাস কোথায় পাবেন এবং হচ্ছে পরীক্ষার লিঙ্ক কোথায় পাবেন, হ্যান্ডনোট পিডিএফ কোথায় পাবেন। প্রত্যেকটা ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করি। আমরা আজকেও দেখাচ্ছি যে আপনারা হচ্ছে ক্লাসের লিঙ্ক কোথায় পাবেন। ফার্স্টলি আমরা মেসেঞ্জার গ্রুপে চলে গেলাম। মেসেঞ্জার গ্রুপে চলে গেলে আমাদের যে গ্রুপ যেগুলো আছে দেখবেন সেখানে হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, দেখেন ক্লাসের লিঙ্ক পাঠানো হয়েছে কিনা। এই যে ক্লাসের লিঙ্ক পাঠানো হয়েছে আছে ক্লাসের, এবং কোন জায়গায় গেছে সবাই। এই যে ক্লাসের লিঙ্ক, দেখেন ক্লাসের লিঙ্ক পাঠানো হয়েছে এবং বলা হয়েছে ক্লাসে জয়েন করেন সবাই, এভরিওয়ান মেনশন করা হয়েছে। আমাদের যে গ্রুপগুলো আছে প্রতিটা মেসেঞ্জার গ্রুপেই সেই লিঙ্ক পাঠানোর পরে আপনাদেরকে ডিরেকশন দেওয়া আছে যে কি করতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত আপনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা পিডিএফ পাবো কোথায়। মেসেঞ্জার গ্রুপে আপনি যখন আপনার আইকনে, গ্রুপ আইকনে যখন ক্লিক করবেন, এই যে আমরা গ্রুপ আইকনে ক্লিক করলাম, গ্রুপ আইকনে ক্লিক করার পর আপনি যখন ভিতরের দিকে যাবেন, ভিতরের দিকে যাওয়ার পর একটা অবস্থা পাবেন, দেখেন যে একটা ভিউ অল মিডিয়া ফাইলস এন্ড লিঙ্কস, এখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, আপনি ক্লিক করলে এই ফাইলসে ক্লিক করলে আপনি পিডিএফ পেয়ে যাবেন। দেখেন দেখি আছে কিনা। ইজি বায়োলজি 1 এবং ইজি বায়োলজি 2, মোট আমরা প্রথম অধ্যায় ইজি বায়োলজি 1 অধ্যায়ে আমরা হচ্ছে 2টা পিডিএফ দিয়েছি। ইজি বায়োলজি 2 2 নম্বর অধ্যায়ে আমরা 2টা পিডিএফ দিয়েছি, কিন্তু বারবার আমরা এটা দেওয়ার চেষ্টা করে থাকি যেন আপনাদের কোনো সমস্যা না থাকে। তৃতীয়ত রেকর্ড ক্লাসগুলো আপনারা কোথায় পাবেন, যে রেকর্ড যে ক্লাসগুলো আছে, যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কোথায় পাবেন সেটাও যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্টলি আপনারা হচ্ছে যে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে, ফেসবুক যে গ্রুপ আছে এই গ্রুপে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যে 19তম নিবন্ধন জীববিজ্ঞান এই গ্রুপে যাওয়ার চেষ্টা করবেন। দেখেন অলরেডি এই গ্রুপে আমাদের প্রায় 838 জন স্টুডেন্ট ভর্তি আছে। 19তম নিবন্ধনের তারা স্বপ্ন সারথী হিসেবে আমাদেরকে বেছে নিয়েছে। এখানে আপনি যদি অ্যানাউন্সমেন্টে ক্লিক করেন, অ্যানাউন্সমেন্ট পেয়েছেন, অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখেন এই যে আমাদের এখানে এক্সাম লিঙ্ক গুলো আছে এবং দেখেন লাস্ট এন্ড ফাইনাল কোর্সের লাইভ ক্লাস, এর আগে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের লিঙ্ক আপনি প্রেস করলেই সেই লিঙ্কে চলে যাবে। আপনি যদি গতদিনে যদি ক্লাসটা চেয়ে থাকেন, গতদিনে যে ক্লাসটা হয়েছে আমাদের, এই লিঙ্কে ক্লিক করেন, আমাদের লিঙ্ক যুক্ত করা আছে। গতদিনে আমাদের ক্লাস লিঙ্কটা ইউটিউবে দেওয়া ছিল, দেখেন সুন্দরভাবে আপনাকে কি করবে, এই যে ইউটিউবে নিয়ে গেল। পেয়েছেন না? পেয়েছেন কিন্তু। সুতরাং আমাদের কিন্তু আপনাদের যা যা সমস্যা বা যেগুলো হতে পারে সেগুলো কিন্তু আমরা আগে থেকেই সমাধান করে দিয়ে থাকি। দেখেন ইউটিউবে আপনাদেরকে নিয়ে গেছে, ক্লাসের লিঙ্কে নিয়ে চলে গেছে। সুতরাং এই সংক্রান্ত আলোচনা আর করছি না। ওকে, তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি আমাদের ক্লাসে। ওকে, এই যে ক্লাস, আমরা ক্লাসে যাচ্ছি, যে লেকচার 7 দ্বিতীয় অধ্যায় মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, আমরা সেই শ্রেণীবিন্যাসে যাচ্ছি এবং এখান থেকে আমরা আলোচনা করতেছি। ঠিক আছে, আশা করছি আপনাদের ভয়েস শুনতে এবং ভিডিওতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। যদিও খুব একটা বড় টপিক আমাদের বাকি নেই, যতটুকু বাকি আছে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে
যে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে পর্ব 9 কর্ডাটা। আমরা অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাসের 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের পর্ব নম্বর 9 কর্ডাটা পর্বের ক্লাস। কর্ডাটাকে বলা হয়ে থাকে মেরুদণ্ডী প্রাণীর পর্ব, তাই কিনা? আমরা যখন শ্রেণীবিন্যাস পড়া শুরু করি তখন দেখেছিলাম বিজ্ঞানী হিকম্যান সমগ্র প্রাণী জগৎকে তিনি মোট 33টি পর্বে ভাগ করেছিলেন। এর মধ্যে প্রধান পর্ব ছিল হচ্ছে 9টি, যার মধ্যে অমেরুদণ্ডী 8টি এবং মেরুদণ্ডী 1টি। অমেরুদণ্ডী 8টি আমরা পড়ে ফেলেছি। আজকে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আপ টু ক্লাস আমরা আজকে পড়বো, তাই কিনা? ওকে, তাহলে এই যে কর্ডাটা, ঠিক আছে, এই শব্দটা প্রথম ইউজ করছে বিজ্ঞানী বেটসন। কি নাম? বিজ্ঞানী বেটসন তিনি কি করছেন? এই যে কর্ডা প্রথম শব্দটাকে ইউজ করছেন 1885 সালে। বিজ্ঞানী উইলিয়াম বেটসন সর্বপ্রথম কর্ডা শব্দটাকে ব্যবহার করে থাকেন, ঠিক আছে? কর্ডাটা শব্দটা তিনি প্রথম কি করেন? ব্যবহার করেন। আমরা কি পড়বো? আমরা পড়বো বৈশিষ্ট্য। এখন আমরা যে মানুষ, আমরা নিজেও কিন্তু মেরুদণ্ডী প্রাণী। আমরা কর্ডেট, যারা কর্ডা পর্ব যারা প্রাণী তাদেরকে বলা হয় কর্ডেট। আমাদের বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু করোনার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারবো খুব ইজি ভাবে, ঠিক আছে? করোনার প্রধান বৈশিষ্ট্য 3টা। কয়টা? করোনা পর্বের প্রধান বৈশিষ্ট্য 3টা। নাম্বার 1 হচ্ছে নটোকট, ঠিক আছে? নটোকটটা কি? আমাদের যে মেরুদণ্ড যেটা আছে না, সেটা মূল নাম হচ্ছে নটোকট। হচ্ছে করোনা পর্বের প্রাণীদের মেরুদণ্ড বরাবর জীবনের যে কোনো পর্যায়ে অথবা সারা জীবন কি থাকে? স্থিতিস্থাপক নটোকট থাকে। নাম্বার 2 হচ্ছে স্নায়ুরজ্জু, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু। ফাঁপা কি থাকে? স্নায়ুরজ্জু থাকে, স্নায়ুরজ্জু। নাম্বার 3 গলবিলীয় ফুলকারন্ধ্র। কি নাম? গলবিলীয় ফুলকারন্ধ্র। এই 3টা কিন্তু হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। অর্থাৎ এই 3টা হচ্ছে যে করোটা পর্ব আছে, এই করোটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কিন্তু এই 3টা। নাম্বার 1 নটোকট, নাম্বার 2 পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু, যা হচ্ছে নটোকট এবং এর সাথে মস্তিষ্কের যে সংযোগ স্থাপন করেছে কার মাধ্যমে? পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জুর মাধ্যমে। নাম্বার 3 গলবিলীয় ফুলকারন্ধ্র। এই 3টা প্রধান বৈশিষ্ট্য। এর পাশাপাশি কি আছে? এর পাশাপাশি আছে এন্ডোস্টাইল। কি আছে? এন্ডোস্টাইল। গলবিলের ঠিক পরেই এন্ডোস্টাইল আছে, যা এন্ডোস্টাইল পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। কিসে রূপান্তরিত হয়েছে? থাইরয়েড যে গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। নাম্বার 5 কি আছে? এদের লেজ আছে। নাম্বার 6 এদের কেমন কি আছে? রক্ত সংবহন তন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্র সেটা কিরকম? সেটা হচ্ছে বদ্ধ ধরনের। কেমন ধরনের? বদ্ধ প্রকৃতির বা বদ্ধ ধরনের কি আছে? রক্ত সংবহন তন্ত্র আছে। এই বদ্ধ প্রকৃতিটা কিন্তু আমরা আলোচনা করেছি মুক্ত এবং বদ্ধ, সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বে। সেখানে আপনাদের বলা হয়েছিল যে বদ্ধ প্রকৃতির কোনটা? আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তবাহিকার মাধ্যমে রক্ত সারা দেহে প্রবেশ করে, সেখান থেকে আবার রক্তবাহিকার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে আবার কোথায় আসে? হৃৎপিণ্ডে ফিরে আসে। এই যে প্রসেসটা, রক্ত আমাদের হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ার পর আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, তাই কিনা? এই যে প্রসেসটা যেখান থেকে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাওয়ার পর আবার কি সারা দেহ থেকে হৃৎপিণ্ডেই ফিরে আসতেছে, এই যে প্রসেসটা, এই যে সংবহন তন্ত্রটা, এটা হচ্ছে বদ্ধ প্রকৃতির। কি প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। ওকে, এবং যদি এইটা ঘটে থাকে হচ্ছে বদ্ধ প্রকৃতির, আর রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাওয়ার পর যদি সে ফিরে না আসে, সেটা হচ্ছে উন্মুক্ত প্রকৃতির বা মুক্ত প্রকৃতির। যেমন আর্থ্রোপোডা বলে প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত বা মুক্ত প্রকৃতির। তাদের ক্ষেত্রে কি হয়? হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে পরিবাহিত হওয়ার পর সারা দেহ থেকে রক্ত আর হৃৎপিণ্ডে ফিরে আসে না। ওকে, তাহলে কি কি গেল? রক্ত সংবহন তন্ত্র চলে গেল। চলে যাওয়ার পর কি আছে? পার্শ্বপদ আছে। কি আছে? পার্শ্বপদ কয় জোড়া? 2 জোড়া পার্শ্বপদ আছে। আমাদের মানুষের ক্ষেত্রে পার্শ্বপদ কিসে হয়েছে? হাতে রূপান্তরিত হয়েছে, তাই কিনা? পার্শ্বপদের পর কি আছে? আর সেরকম তো কিছু দেখতেছি না। এরপর কি আছে? এরপর হচ্ছে অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড আছে।
অঙ্কিত কি আছে? হৃৎপিণ্ড আছে। এই যে প্রসেস, মূল বিষয়গুলো আমরা পড়ে ফেলছি। তাহলে হৃৎপিণ্ড আমরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর কিংবা কর্ডাটা পর্বের মূল বৈশিষ্ট্য আমরা মূল মূল যেগুলো সেগুলো কি কি পাইলাম? নাম্বার 1 পেলাম নটোকর্ড, যা হচ্ছে জীবনের যে কোনো এক পর্যায়ে কিংবা সারা জীবন কি হয় সেটা হচ্ছে নটোকর্ড পৃষ্ঠদেশে অবস্থান করে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে সেটা হচ্ছে সুস্পষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে, পরবর্তীতে এটা পাবো। নাম্বার 2 কি? পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু আছে। নাম্বার 3 গলবিলীয় ফুলকারন্ধ্র আছে। নাম্বার 4 আছে এন্ডোস্টাল, গলবিলের ঠিক নিচে এন্ডোস্টাল অবস্থিত, যেটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়ে থাকে। নাম্বার 5 লেজ আছে, লেস যদিও মানুষের লেজ নাই, লেজ একটা রূপান্তরিত হয়ে গেছে। নাম্বার 6 রক্ত সংবহন তন্ত্র কি ধরনের? বদ্ধ প্রকৃতির। নাম্বার 7 পার্শ্বপদ আছে, যা পার্শ্বপদ আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু হাতে রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু মূলত পার্শ্বপদ মানে পা। পার্শ্বপদ কয় জোড়া? 2 জোড়া। এরপর কি আছে? হৃৎপিণ্ড আছে। হৃৎপিণ্ড কি হচ্ছে? যে হৃৎপিণ্ড অঙ্কিদেশে অবস্থান করে, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, সম্পূর্ণ হতে পারে, অসম্পূর্ণ হতে পারে। মানে সামনে এগুলা পড়বো। একটু কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে যে করোনা পর্বের যে বৈশিষ্ট্যগুলা পড়লাম সেখানে কোনো সমস্যা আছে কিনা। করোনা পর্বের যে বৈশিষ্ট্যগুলো পড়ালাম সেখানে কোনো সমস্যা আছে কিনা। নো প্রবলেম। একটু ক্লাসটা ভালো লেগে থাকলে আপনারা একটু শেয়ার করে দিতে পারেন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে আপনাদের ফেসবুক আইডিতে আপনারা ক্লাসটাকে শেয়ার করে রেখে দিতে পারেন। ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে সেটা একটু আমাদেরকে জানান। স্যার বেটসন কি নামকরণ করছে নাকি আবিষ্কার করছে? ভাই আরে বেটসন তো মানুষ, সে তো নিজেও মেরুদণ্ডী প্রাণী, সে নিজেকে আবিষ্কার করতে পারবে? বেটসন কি করেছেন যে তিনি করোনা পর্বের প্রাণীদের নামকরণ করেন। বুঝা গেছে? মেরুদণ্ডী প্রাণীদের পর্বের নাম যে করোনাটা হবে এই নামকরণটা করছে বিজ্ঞানী বেটসন। ওকে, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বেটসন এই কাজটা করেছে। ঠিক আছে? আর যারা কমেন্ট করলে তাদের মনে হয় বহুত সমস্যা আছে। একদল নেটে কেন জানি সমস্যা করতেছে। নিজে নিজে পড়ে মনে রাখতে পারলেই হলো স্যার। সাজেদুল বাড়ি শাহিন, আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ শাহিন আমাদেরও বড় ভাই, সমস্যা নাই, আমরাও সালাম জানাতে পারি। এখন আমরা এক্সাম্পল দেখাইছি কি দেখেন তো, এখানে মাছ দেখাইছি এক্সাম্পল, রয়্যাল বেঙ্গল টাইগার, ব্যাং, তারপর হচ্ছে পাখি, তারপর হচ্ছে কি কুমির। আমরা কিন্তু এক্সাম্পল হিসেবে এগুলাকে দেখিয়েছি, তাই না? আচ্ছা আসেন আমরা এখন যাব কোথায়? করোনা পর্বের আমরা যাবো শ্রেণী বিন্যাসে। কোথায় যাব? করোনা পর্বের শ্রেণী বিন্যাস। ঠিক আছে? আমরা কিন্তু ক্লিয়ার? হ্যাঁ, ক্লাসটা 9টায় শুরু করা যায় কি স্যার? আচ্ছা 9টায় শুরু করা যায়। ঠিক আছে? যদি আপনারা চান যে আমি আপনাদের ক্লাসে ফাঁকি দিয়ে সামনে এগিয়ে যাই, 9টায় কেন 8টার সময় শুরু করা যায়। বুঝা গেছে? যদি আপনারা চান আমি বাকিদের মতো যে কি বুঝলাম নাই আপনারা বুঝেন নাই এভাবে সামনের দিকে এগিয়ে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু ওই 9টা কেন 8টার সময় শুরু করা যায়। ঠিক আছে? আমরা অত ভালো লেভেলের টিচার না, অত ভালো লেভেলের স্টুডেন্টও না, আমাদের ভাই পড়াশোনা করে ক্লাসে আসতে হয়, সমস্যাটা এই জায়গায়। ঠিক আছে? আরশাদ বিবি ভাই, সমস্যাটা এই জায়গায়, আমরা অত ভালো লেভেলের টিচার না, ভালো লেভেলের স্টুডেন্টও না, আমাদের পড়াশোনা করে বই টই ঘেটে প্রস্তুতি নিয়ে ক্লাসে আসতে হয়। ঠিক আছে? এই কারণে একটু সময়টা দেরি হয়ে যায় আর কি, এবং এই কারণে ক্লাসটা অনেক বড়ও হয়ে যায়।
স্যার একটা বাস্তব কথা বলতে চাই, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু বাইরে অনেক কিছুই না বুঝে মুখস্থ করে এসেছি। আপনার কোর্সে ভর্তি হওয়ার পরে ক্লাসগুলো করে সত্যি আনন্দিত, অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ আপনাকে। ওকে, তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি করোটা পর্ব। করোটা আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। এই যে করোটা যেটা পর্বটাকে ভাগ করা হয়েছে তিনটা উপপর্বে। কয়টা? তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে করোটাকে। কয়টা উপপর্বে? তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে ইউরো করডাটা, একটা হলো সেফালো করডাটা, আর একটা হলো ভার্টিব্রাটা। ইউরো করডাটা, সেফালো করডাটা, ভার্টিব্রাটা, এরা কি? এরা হচ্ছে উপপর্ব। এরা কি? এরা হলো উপপর্ব। এখন ইউরো করডাটা চারা এরা কি করে? এরা হচ্ছে সমুদ্রের পানির অগভীর তলদেশে বাস করে। অর্থাৎ সমুদ্র উপকূল যে জায়গাটা আছে, সমুদ্র উপকূল জায়গাটাকে, সমুদ্র উপকূল যে জায়গাটা আছে, সমুদ্র উপকূল এই জায়গাটাতে অগভীর যে পানিটাতে আছে সেখানে বসবাস করে কারা? ইউরো করডাটা। এদেরকে বলা হয়ে থাকে সাগর ফোয়ারা। কি বলা হয়? এদেরকে বলা হয় সাগর ফোয়ারা, ঠিক আছে? ইউরো করডাটা, এদের অপর নাম কি? অপর নাম হলো সাগর ফোয়ারা। বুঝা গেছে? আচ্ছা, সাগর ফোয়ারা কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা আমরা জানতে পারি। যেটা হচ্ছে যে পরিণত প্রাণী যারা আছে, পরিণত প্রাণীদের ক্ষেত্রে এদের নটকট থাকে না, নটকট থাকে লেজে সীমাবদ্ধ। এই ছোটখাটো কয়েকটা তথ্য ভাই, বেশি কিছু প্রয়োজন নাই। এই সাব ফেলেন আমরা পড়তেছি ইউরো কডাটা, এখানে জানতে হবে এদের অপর নাম হচ্ছে সাগর ফোয়ারা, ঠিক আছে? এরা কি করে? সমুদ্রের অগভীর তলদেশে অর্থাৎ সমুদ্র উপকূলে এরা বসবাস করতে পারে, ঠিক আছে? এবং এদের সারা জীবন পরিণত প্রাণীতে হচ্ছে এদের নটকট থাকে না। নটকট কোথায় থাকে? নটকট লেজে সীমাবদ্ধ অবস্থায় থাকে। এদের শ্রেণী তিনটা: এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, লার্ভাসিয়া। এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া এবং লার্ভাসিয়া। এনাফ। নাম্বার 2 কি? সেফালোকর্ডাটা। নাম্বার 2 কি? সেফালোকর্ডা আমরা পড়তেছি। এদের এখানে কি থাকে? এদের হচ্ছে ওরাল হুড। এদের ওরাল হুড মানে মুখের মধ্যে, বা হচ্ছে ওরাল সিঁড়ি থাকে। ওরাল হুড কিংবা হচ্ছে এদের ওরাল সিঁড়ি অবস্থান করে, ঠিক আছে? এদের কি থাকে? এদের মায়োটাম পেশি থাকে, ঠিক আছে? দেহের দুপাশে কি থাকে? দেহের দুপাশে হচ্ছে মায়োটাম পেশি থাকে। মায়োটাম পেশি, মায়োটাম পেশি অবস্থান করে কোথায়? দেহের দুপাশে। তাহলে ইউরো করোটা গেল, সেফালো করোটা গেল। মূল খেলাটা কোন জায়গায়? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে বলা হয়ে থাকে প্রকৃত মেরুদণ্ডী প্রাণী। কি বলা হয়ে থাকে? প্রকৃত মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী। এখন একটা জিনিস আসেন ভাই, যে একে প্রকৃত মেরুদণ্ডী বলা হচ্ছে কেন? এই যে করোটা আছে না, করোটাকে আমরা বলে থাকি মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, কিন্তু প্রকৃত পক্ষে ইউরো করডাটা এবং সেফালো করডাটা এরা কিন্তু মেরুদণ্ডী নয়। প্রকৃত পক্ষে ইউরো করডাটা এবং সেফালো করডাটা এরা কি নয়? এরা হচ্ছে প্রকৃত পক্ষে মেরুদণ্ডী প্রাণী নয়। আমরা যখন শুরুতে পড়লাম মেরুদণ্ডী প্রাণী, আমরা প্রধান বৈশিষ্ট্য কি কি পড়ছি? যে নটকট, গলবিলীয় হচ্ছে পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ্র। এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ কার বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে করডাটার। এখন মেরুদণ্ডী প্রাণী কারা? মেরুদণ্ডী প্রাণী হচ্ছে যেসব প্রাণীর নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। আমাদের যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে যাদের নটকট, তারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? আমাদের যেরকম মেরুদণ্ড আছে এরকম মেরুদণ্ড কিন্তু ইউরো করোটা এবং সেফালোকর্ডার ক্ষেত্রে নাই। ইউরো করোটা এবং সেফালোকর্ডাটা এদের যে নটকট আছে, এদের নটকটটা কিন্তু আমাদের যেরকম মেরুদণ্ড আছে এরকম মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। বুঝা গেছে? এই কারণে দেখেন এই যে ইউরো করোটা এবং সেফালোকর্ডা এদেরকে একত্রে বলা হচ্ছে প্রোটোকর্ডাটা। কি বলা হচ্ছে? প্রোটোকর্ডাটা। কাকে কাকে বলা হয়? ইউরো করোটা এবং সেফালোকর্ডা এদেরকে একত্রে বলা হচ্ছে প্রোটোকর্ডাটা, ঠিক আছে? ইউরো করোটা এবং সেফালোকর্ডাটা এদেরকে একত্রে বলা হয়ে, ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে প্রোটোকর্ডাটা। ওকে, তাহলে আমরা আসি কোথায়? আমরা আসি ভার্টিব্রাটায়। এখন এই যে ভার্টিব্রাটা মানে কি? প্রকৃত মেরুদণ্ডী প্রাণী। এদের ক্ষেত্রে দুইটা আছে সুপার ক্লাস। সুপার ক্লাসের বাংলা হচ্ছে অধিশ্রেণী। কি কয়টা আছে? দুইটা সুপার ক্লাস আছে। এদের নাম কি? এদের নাম হচ্ছে অধিশ্রেণী। এদের বাংলা নাম
কি কি দুইটা? একনাথা। একনাথাকে আমরা কি বলতাম? আমরা বলতাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। নাম শুনছি না? সাইক্লোস্টোমাটা। এই যে সাইক্লোস্টোমাটা যে আছে, সাইক্লোস্টোমাটাকে এখনকার সময়ে একনাথা বলা হলেও আর একটা কি আছে? ন্যাথোস্টোমাটা। এখন সাইক্লোস্টোমাটা কিংবা একনাথা এদের মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ দুই একটা বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? এদের প্রকৃত চোয়াল, এদের প্রকৃত চোয়াল নাই। কি নাই? প্রকৃত চোয়াল নাই এবং জোর উপাঙ্গ নাই। কি নাই? জোর উপাঙ্গ নাই। প্রকৃত চোয়াল এবং জোর উপাঙ্গ বিহীন। আমাদের যেরকম চোয়াল আছে, হাত দুইটা, পা দুইটা, দাঁত 32টা, তারপর চোখ কয়টা? চোখ দুইটা, তাই কিনা? এরপর নাকের ছিদ্র দুইটা, আছে কিনা? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ফুসফুসের 2টা খণ্ড আছে তো, কিডনি 2টা, আছে কিনা? এরকম আমাদের যেরকম প্রকৃত চোয়াল এবং জোরুপাঙ্গ আছে, যারা হচ্ছে সাইক্লোস্টোমাটা কিংবা একনাথা, এদের ক্ষেত্রে কিন্তু প্রকৃত চোয়াল নাই এবং জোর উপাঙ্গ নাই। বোঝা গেছে কি নাই? এদের প্রকৃত চোয়াল নাই এবং জোর উপাঙ্গ নাই। ক্লিয়ার? এলার্জিটা ভীষণ সমস্যা করতেছে। আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে ম্যাগজিনি। এদের ক্লাস কয়টা? ক্লাস 2টা। একটা হচ্ছে ম্যাগজিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন টিডা। কি নাম? পেট্রোমাইজন টিডা, যেটাকে এখনকার সময় বলা হয়ে থাকে সেফালোস্পিডোমরফি। ঠিক আছে? ম্যাগজিনি আর কি আছে? পেট্রোমাইজন টিডা। আচ্ছা, ম্যাগজিনিকে বলা হচ্ছে হ্যাগফিশ। ম্যাগজিনির অপর নাম কি নাম? হ্যাগফিশ। ঠিক আছে? ম্যাগজিনির অপর নাম হচ্ছে হ্যাগফিশ। এর হচ্ছে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র আছে। ম্যাগজিনির 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র আছে। এবং এই যে পেট্রোমাইজন টিডা বা সেফালোস্পিডোমরফি, এর অপর নাম হচ্ছে ল্যাম্প্রে। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে ল্যাম্প্রে। এর কি আছে? এর 7 জোড়া ফুলকারন্ধ্র আছে। তাহলে যদি আমরা শুরু থেকে আসি, এই যে ভার্টিব্রাটা কিংবা হচ্ছে প্রকৃত মেরুদণ্ডী প্রাণী কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে যে এর মেরুদণ্ড নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। এর কি আছে? এর লেজ তো আছেই, 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র আছে, প্রকৃত চোয়াল আছে। ঠিক আছে কিনা? তারপর এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এদের ভিত্তিতে কি করছে যে সাবফাইলাম ভার্টিব্রাটাকে 2টা সুপার ক্লাস মানে ওই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপার ক্লাস 1 একনাথা, যার অপর নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। সুপার ক্লাস 2 হচ্ছে ন্যাথোস্টোমাটা, যাকে আমরা বলতেছি যে প্রকৃত মেরুদণ্ডের যেটা অবস্থা এটা। আচ্ছা, এই যে একনাথা যেটা আসলো, যার অপর নাম সাইক্লোস্টোমাটা, ঠিক আছে, এর বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? এদের প্রকৃত চোয়াল নাই এবং জোর উপাঙ্গ নাই। আমাদের যেমন হাত 1 জোড়া, পা 1 জোড়া, দাঁত 32টা, নাকের ছিদ্র 2টা, চোখ 2টা, আছে কিনা? এরকম যে প্রকৃত জোর উপাঙ্গ কিন্তু ওদের নাই এবং প্রকৃত আমাদের মতো প্রকৃত চোয়াল নাই। ঠিক আছে? এর ক্লাস কয়টা? ক্লাস 2টা। একটা হচ্ছে ম্যাগজিনি, যাকে বলা হয় হ্যাগফিশ। এই হ্যাগফিশের আবার কি আছে? 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র আছে। আর একটা হচ্ছে সেফালোস্পিডোমরফি, যার অপর নাম পেট্রোমাইজন টিটা। একে ডাকা হয় কি নামে? ল্যাম্প্রে নামে। কি নামে? ল্যাম্প্রে। এর কি আছে? 7 জোড়া ফুলকারন্ধ্র আছে। এবং আছে সুপার ক্লাস 2। সুপার ক্লাস 2 এর মধ্যে ক্লাস মোট 7টা। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এমফিবিয়া, রেপটেলিয়া, এভিস, ম্যামালিয়া। আমরা নেক্সটে এর সবকিছু দেখার চেষ্টা করব, যে এই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এমফিবিয়া, রেপটেলিয়া, এভিস, ম্যামালিয়া, এখানে মোট কি কি অবস্থা আছে, কি কি বৈশিষ্ট্য আছে, আমরা বিস্তারিত দেখব। একটু কমেন্ট করে জানাবেন ক্লাসে কোনো সমস্যা আছে কিনা। একটু দ্রুত কমেন্ট করবেন। নেটটা কেন জানি খুব স্লো দেখায়। প্রথমে আসেন ক্লাস 1 কন্ড্রিকথিস। কি নাম? কন্ড্রিকথিস। আমরা এক্সাম্পল কি দিয়েছি? এক্সাম্পল দিয়েছি যে এটা হচ্ছে হাঙ্গর মাছ। হাঙ্গর। এটা কি? হাঙ্গর। বৈজ্ঞানিক নাম কি? এসকোলিওডন। এসকোলিওডন। বৈজ্ঞানিক নাম কি? বৈজ্ঞানিক নাম হচ্ছে এসকোলিওডন। ঠিক আছে? নাম্বার 1 যদি আমরা দেখার চেষ্টা করি, এরা তো সামুদ্রিক মাছ মূলত, বা সামুদ্রিক প্রাণী মূলত। এই যে কন্ড্রিকথিস যে আছে, এসকোলিওডন যে আমরা লিখলাম, এর প্রধান বৈশিষ্ট্য নাম্বার 1,
দেহে কি আছে? প্লাকয়েড আইস আছে। কি আইস? দেহ প্লাকয়েড আইসে আবৃত। নাম্বার 2, লেজ হেটারো সার্কাল। আগে দেখেন লেজ কিরকম। লেজ হচ্ছে হেটারো সার্কাল। হেটারো সার্কাল ঠিক করে দিচ্ছি। হেটারো সার্কাল বলতে কি বুঝতেছি। নাম্বার 3, এরা হচ্ছে তরুণাস্থিময়। কেমন? তরুণাস্থিময়। নাম্বার 4, বায়ুথলি বা পটকা নাই। বায়ুথলি বা পটকা এর কিন্তু নাই। নাম্বার 1, যে দেহ প্লাকোয়েড আইস, এর দেহে যে আইসটা আছে আইসটা হচ্ছে কেমন আইস? প্লাকোয়েড আইস। নাম্বার 2 আসেন, লেজটা কিরকম? হেটারো সার্কাল, মানে লেজের একটা অংশ অনেক বড়, একটা অংশ ছোট। দেখেন তো লেজের এই অংশটা বড় না বড়, এই অংশটা ছোট না ছোট, তাহলে অসম কিনা? তাহলে অসম মানে আমরা কি বুঝি? অসম মানে হচ্ছে হেটারো, আর সম সমান মানে কিন্তু হোমো, তাই কিনা? তাহলে লেজের একটা অংশ বড়, একটা অংশ ছোট, আমরা এই জন্য বলতেছি লেজটা হচ্ছে কিরকম? হেটারো সার্কাল। কেমন লেজ? হেটারো সার্কাল। ঠিক আছে, এটা কি রকম মাছ? তরুণাস্থিময় মাছ। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা যা বলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই 4টা বৈশিষ্ট্য কি খুবই গুরুত্বপূর্ণ। এর দেহে ছোট ছোট পাতলা স্থিতিস্থাপক হাড় আছে, তরুণাস্থি। তাহলে কন্ট্রিকথিস, দেহ হচ্ছে প্লাকোয়েড আইসে আবৃত, লেজ হেটারো সার্কাল। এরপর হচ্ছে এরা কিরকম? এরা তরুণাস্থিময়। এরা বায়ুথলি বা পটকা আছে কি? বায়ুথলি বা পটকা কিন্তু এদের নাই। ঠিক আছে, কি নাই? এদের বায়ুথলি বা পটকা নাই। ঠিক আছে, এর এক্সাম্পল কি? স্কুলেডন, যাকে বলা হয় হাঙ্গর। হাঙ্গর হাঙ্গর ঠিক আছে, হাঙ্গর কিন্তু এই শ্রেণীর। এখন একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা, বোঝা গেছে কিনা, কন্ট্রিকথিস বোঝা গেছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লাকোয়েড আইস, আইস মাছের আইস চেনেন না? সাদিকা ইসলাম লিজা আপু, মাছের আইস চেনেন না? পুঁটি মাছের আইস আছে না? রুই মাছে আইস আছে কিনা? এই আইসটা, এই আইসটা তো শ্রেণীবিন্যাস আছে। এর আইসটা হচ্ছে প্লাকোয়েড আইস, যেটা দেহের সাথে একদম বসে যাওয়া। বোঝা গেছে কেমন আইস? প্লাকোয়েড আইস। তরুণাস্থি, তরুণাস্থি তো বোঝার কথা। আমরা যারা হাড় জানি না, হাড়, হাড়, হাড়কে বলা হয় কি? এই যে হাড়, আমাদের যে হাড় আছে, হাড়কে বলা হয় কি? অস্থি। ঠিক আছে, হাড় আকারে বড়, তাই কিনা? আর তরুণাস্থি কি? তুলনামূলক পাতলা, স্থিতিস্থাপক, ওজন কম, সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন যে হাড়গুলা আছে, এরা তরুণাস্থি। মাছের কাটা এটা তরুণাস্থি এর ক্ষেত্রে। বুঝা গেছে? বলেন যে করোটা কোনো সমস্যা আছে? করোটার যে কন্ট্রিকথিস, কোনো সমস্যা আছে? কন্ট্রিকথিসে সমস্যা আছে? তাহলে শুনুন, এক্ষেত্রে সহজ উপায় বলে দেই। আপনি কন্ট্রিকথিসের এক্সাম্পল মানে বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য কি করবেন? যে এক্সাম্পল যে হাড় আছে না, এই যে হাঙ্গর আছে না, হাঙ্গর, এই হাঙ্গরের এক্সাম্পলটা মাথায় রাখবেন। ঠিক আছে, হাঙ্গরের এক্সাম্পলটা মাথায় রাখবেন। শুধু এক্সাম ব্যাচ এখন শুরু করা হচ্ছে না অ্যাকচুয়ালি, কারণ অনেকে জানবার চাচ্ছে। এক্সাম ব্যাচ যদি ঘোষণা দেই, এক্সাম ব্যাচ শুরু হবে সার্কুলার হওয়ার 1 সপ্তাহ পরে। ঠিক আছে, সার্কুলার হওয়ার 1 সপ্তাহ পরে। এবং আমাদের ভাই, আমরা ফি কম নেই না, আমরা ফি অনেক বেশি নেই। ঠিক আছে, এক্সাম ব্যাচেরও ফি কোনোভাবেই 500 টাকার নিচে হবে না। 500 টাকা আপনি শুধু এক্সাম দিতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন। আর আমাদের রেগুলার কোর্স ফি 1150 টাকা, আমরা 1000 টাকায় ভর্তি নেই। আপনি সেখানে ক্লাস করতে পারবেন, রেকর্ড ক্লাস, রিভিশন ক্লাস। ঠিক আছে, তারপর হচ্ছে অধ্যায় ভিত্তিক যে সাপ্লিমেন্ট ক্লাস পাবেন, হ্যান্ড নোট পাবেন, পিডিএফ পাবেন, এমসিকিউ এক্সাম পাবেন, ক্লাসও পাবেন, যা লাগে সবই পাবেন। বুঝা গেছে? এটা আমাদের একটু পলিসি এরকম অ্যাকচুয়ালি। আচ্ছা, সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তাহলে আমরা 2 নম্বরে যাই। তাহলে কি বললাম আপনাদেরকে? যে আপনারা কন্ট্রিকথিসের বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন কি দিয়ে? এর হচ্ছে এক্সাম্পল হাঙ্গর, হাঙ্গরকে দেখে মনে রাখার চেষ্টা করবেন। ওকে, নাম্বার নাম্বার 2 যাব হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। কি এটা? এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। ঠিক আছে, অ্যাক্টিনোপটেরিজি। এই যেমন ছবিতে কিন্তু অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি সাধারণত। অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কি মাছ? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। পাখনা বিশিষ্ট মাছ।
ঠিক আছে, যারা মাছ সম্পর্কে ভালো ধারণা রাখেন বা জ্ঞান রাখেন, যদি রুই মাছ পান, রুই মাছ দেখবেন রুই মাছের যে কাঁটা যেটা আছে, এই যে পাখনাগুলো আছে না, এই যে পাখনাগুলা, রুই মাছের এই যে পাখনা আছে না, পাখনাগুলোর মাছ বরাবর একটা দাগ আছে, রঙিন একটা রঙিন দাগ আছে, একটা দেখতে পারবেন। এটা হচ্ছে কি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। ওকে। আচ্ছা, যারা কোর্সে ভর্তি আছে এদের জন্য তো কোনো কিছু আর করতে ভর্তি হওয়া লাগবে না। রবিউল ইসলাম ভাই, আপনাকে হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। যারা কোর্সে আমাদের ভর্তি আছেন এদের জন্য সব ফ্রি, একদম পরীক্ষা পর্যন্ত। ঠিক আছে, যারা আমাদের কোর্সে রেগুলার স্টুডেন্ট এদের কোনো কিছুতে নতুন করে ভর্তি হওয়া লাগবে না, এদের একদম এক্সাম পর্যন্ত সবকিছু ফ্রি। ওকে, তাহলে কি বললাম যে অ্যাক্টিনোপটেরিজি এরা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, এটা এদের ডাকনাম। আচ্ছা, নাম্বার ওয়ানে কি পড়বো? নাম্বার ওয়ান, দেহ হচ্ছে সাইক্লোয়েট। দেহ সাইক্লোয়েট বা টিনয়েড আইসে আবৃত। কি আইস? সাইক্লোয়েট বা টিনয়েড আইসে আবৃত। ঠিক আছে, আইসে আবৃত রুই মাছের যে আইসটা আছে। নাম্বার দুই, এদের লেজ হোমোসার্কাল। লেজ হোমোসার্কাল। এই যে লেজের ক্ষেত্রে যে বললাম হোমোসার্কাল, একটু চিত্র দেখে বুঝেন তো যে লেজটা কিরকম অ্যাকচুয়ালি, হোমোসার্কাল না হেটেরোসার্কাল। নাম্বার তিন, এরা অস্থিময়। এরা কিরকম? অস্থিময়। অ্যাক্টিনোপটেরিজি অস্থিময়। নাম্বার চার, এই যে বায়ুথলি। বায়ুথলি বা কি, বায়ুথলি বা পটকা আছে। কি আছে? বায়ুথলি বা পটকা আছে। মূল মূল চারটা বৈশিষ্ট্য কিন্তু আমরা লিখে ফেলছি এখানে। ঠিক আছে, ঠিক আছে, মূল মূল চারটা বৈশিষ্ট্য লিখে ফেলছি। আর একটা লেখা যায় যে কানকো আছে, কানকো। কি আছে এদের? কানকো আছে। সাবিয়া ইয়াসমিন, আসসালামু আলাইকুম স্যার, আমি ভর্তি হতে চাই। ক্লাস শেষে আপনি আমাদেরকে মেসেঞ্জারে নক করবেন। হ্যাঁ, যারা কোর্সে ভর্তি হতে চাইবেন আমাদের এই যে মেসেঞ্জারে নক করতে পারেন, কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করতে পারেন। নাম্বার ওয়ান, নাম্বার হচ্ছে কি দেহ কিরকম আইসে আবৃত? সাইক্লোয়েট। সাইক্লোয়েট বা হচ্ছে টিনোয়েড আইসে আবৃত। দেহ কেমন আইসে আবৃত? সাইক্লোয়েড বা টিনোয়েড আইসে আবৃত। এদের দেহে যে আইস আছে এই মাছের দেহে, এই আইসগুলো হচ্ছে সাইক্লোয়েড বা টিনোয়েড আইস। নাম্বার দুই, লেজ হোমোসার্কাল। দেখেন তো লেজের যে অংশ দুইটা আছে, দুইটা সমান না? লেজের অংশ দুইটা সমান না? এইটা অংশ যেরকম এইটা অংশ সেরকম, দুইটা একই সমান। ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে কি? তাহলে এটা হচ্ছে লেজ হোমোসার্কাল। লেজের দুইটা অংশ সমান, দেখতে একই রকম। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে হোমোসার্কাল। ওকে, তাহলে হোমোসার্কালটাকে বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, নাম্বার তিন, এরা কিরকম? এরা অস্থিময়। এদের যে হাড় যেগুলো আছে তুলনামূলক খুবই শক্ত। নাম্বার চার কি? বায়ুথলি বা পটকা আছে। এই যে যারা মাছ কাটেন বা যারা মাছ কাটা দেখেন, মাছের ভিতরে পটকা আছে না, ছোটগুলা যেগুলো ফোটাইতাম, আনন্দ পাইতাম। এই ফটকা, এই পটকা ফটকা কি করে? সেটা হচ্ছে মাছকে ভাসতে সাহায্য করে। কি করে সে? মাছকে কিন্তু ভাসতে সাহায্য করে। ঠিক আছে, ভাসতে সাহায্য করে। তাকে আমরা বলতে পারি প্লবতা। মাছের প্লবতায় সাহায্য করে। নাম্বার পাঁচ, এদের কি আছে? কানকো আছে না, কানকো। এই কানকো দিয়ে কি ফুলকা ঢাকনা অবস্থায় আছে কিনা? কানকো দিয়ে কি ফুলকা ঢাকনা অবস্থায় আছে? আছে। তাহলে এটা হচ্ছে কি মাছ? এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি বা একে বলা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কি মাছ? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। একটু বলেন কোনো সমস্যা আছে কিনা, একটু দ্রুত বলেন। একটু দ্রুত কমেন্ট করতে হবে, কোনো সমস্যা আছে কিনা। অ্যাক্টিনোপটেরিজি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত বলতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে যে প্রশ্নটা হবে যে সাইক্লোয়েড আইস কোন মাছের, প্লাকোয়েড আইস কোন মাছের, কিংবা অ্যাক্টিনোপটেরিজি মাছে কোন, অ্যাক্টিনোপটেরিজি প্রাণীর পর্বে হচ্ছে কোন আইস দেখা যায়। নাম্বার ওয়ান। নাম্বার দুই, লেজ কিরকম। নাম্বার তিন, অস্থিময়। ঠিক আছে, অস্থিময় মাছ কোনটি। নাম্বার চার, বায়ুথলি বা পটকা কোথায় দেখা যায়। ঠিক আছে,
কানকো কোথায় দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুতরাং আপনারা কি করবেন, এই যে মাছ, আমাদের যে রুই মাছ আছে না, রুই মাছ, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে রুই মাছ, লেবিও রোহিটা, লেবিও রোহিটা, এটা হচ্ছে কি মাছ? রুই মাছ। আবার কি আছে? কেনুয়ালোসা ইলিশা, টেনুয়ালোসা ইলিশা আমাদের জাতীয় মাছ, আমাদের জাতীয় মাছ টেনুয়ালোসা ইলিশা, ঠিক আছে কিনা? এই টেনুয়ালোসা ইলিশা যে আমাদের জাতীয় মাছ, এখানেও কিন্তু যে এই শ্রেণীর কিন্তু তারা অন্তর্ভুক্ত। ওকে, তারাও কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। স্যার সাইক্লোয়েড কে কি গ্যানোয়েডও বলে? না, গ্যানোয়েড আইস আলাদা, আমরা যাচ্ছি, গ্যানোয়েড আইস আলাদা, আমরা যাচ্ছি তো এর পরবর্তীতে। ওকে ওকে, তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব 3 নম্বরে, সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি এর নাম হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পিন্ডাকার পাখনা, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। কেমন মাছ সে? সে হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এর ডাকনাম একটা আছে লাংফিশ, এর ডাকনাম একটা আছে, কি নাম? লাংফিশ। আর একটা ডাকনাম আছে সিলিকান্ত মাছ। কি মাছ? সিলিকান্ত মাছ। এর মূল মূল বৈশিষ্ট্য দুইটা, এর প্রথম বৈশিষ্ট্য দুইটা। নাম্বার 1, যে দেহ গ্যানোয়েট আইসে আবৃত। কেমন আইস? দেহ গ্যানোয়েট আইসে আবৃত, নাম্বার 1। নাম্বার 2, ঠিক আছে, গ্যানোয়েট আইসে যাওয়ার পর নাম্বার 2 হচ্ছে লেস। লেজ হলো ডাইফাই সার্কাল। লেজ কিরকম? লেজ হচ্ছে ডাইফাই সার্কাল। একটু একটু লেজের চিত্রটা দেখেন, একটু লেজের চিত্রটা দেখেন, ঠিক আছে? এদের যেটা আছে পটকা, এদের পটকা হলো রক্ত জালিকা সমৃদ্ধ, রক্ত জালিকা সমৃদ্ধ, এবং এরাও কিন্তু অস্থিময়। এরাও কিরকম? এরাও কিন্তু অস্থিময়। এখানে মূল মূল বৈশিষ্ট্য হচ্ছে কয়টা? মূল বৈশিষ্ট্য কিছু হচ্ছে এখানে দুইটা। একটা হচ্ছে যে গ্যানোয়েট আইসে আবৃত, আর একটা হচ্ছে লেস ডাইফাই সার্কাল। এই যে আমরা এখানে লেসটা দেখাইছি, এই যে লেসটা কেমন লেস? ডাইফাই সার্কাল। এই যে এই যে ডাইফাই সার্কাল, এই যে ডাইফাই সার্কাল যে আছে, ঠিক আছে, এই ডাইফাই সার্কালের ক্ষেত্রে লেজের কোনো অংশ আছে? নাই। আমরা এই লেজটা কেমন দেখলাম? এটা দেখলাম হচ্ছে হেটারো সার্কাল। এইটা কেমন দেখলাম? এটা দেখলাম হোমো সার্কাল। যখন লেজের দুইটা অংশ একত্রিত হয়ে কোনো পৃথক অংশে ভাগ হয় না, তখন সেটা হচ্ছে ডাইফাই সার্কাল। লেজের দুইটা অংশ একত্রিত হয়েছে এক জায়গায়, বুঝছে? এই লেজটা কেমন? এই লেজটা হচ্ছে ডাইফাই সার্কাল। কি সার্কাল? ডাইফাই সার্কাল। এক্সাম্পল লাটিমেরিয়া। এক্সাম্পল এক্সাম্পল কি? লাটিমেরিয়া। এক্সাম্পল কি সেটা? লাটিমেরিয়া, ঠিক আছে? এক্সাম্পল লাটিমেরিয়া। সাধারণত টাকি মাছ, টাকি মাছ সাধারণত কন্ট্রিকথিস হওয়ার কথা, হ্যাঁ, কন্ট্রিকথিস হওয়ার কথা। টাকি মাছ একটু ব্যতিক্রম থাকতেই পারে। ওকে, তাহলে এখন বলেন যে সার্কোপটেরিজে যে কোনো সমস্যা আছে? সার্কোপটেরিজে যে কোনো সমস্যা আছে কিনা? সার্কোপটেরিজে দেহ গ্যানোয়েড আইসা আবৃত, লেজ ডাইফাই সার্কাল, এর যে পটকা যেটা আছে, পটকায় রক্তজালক আছে বা রক্তজালিকা সমৃদ্ধ। এরপর কি আছে? যে এরপর হচ্ছে এদের দেহটাও কিন্তু অস্থিময়। কোনো সমস্যা আছে? একটু দ্রুত বলতে হবে তো, কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত বলতে হবে।
বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন, ক্লাসটা ভালো লাগে থাকলে একটু শেয়ার করে দেন, বাকিদেরকে দেখার সুযোগ করে দেন যদি ক্লাসটা ভালো লাগে থাকে। ঠিক আছে? এবং এই যে রিয়াল টেস্ট, 3টা কোশ্চেন আছে, 1 মিনিটে আনসার করেন। 3টা কোশ্চেনের আনসার 1 মিনিটে করেন, 1 মিনিটে। এই 3টা কোশ্চেনের আনসার 1 মিনিটে করেন। আচ্ছা, আমরা একটু অ্যান্সারে যাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেশিরভাগ অ্যান্সার কিন্তু রং পেয়েছি, হ্যাঁ? আমরা বেশিরভাগ অ্যান্সার রং অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, আমরা একটু অ্যান্সার দেখার চেষ্টা করি। ওকে, নাম্বার 1, হেটেরো সার্কাল পুচ্ছ পাখনা দেখা যায় কোথায়? হেটেরো সার্কাল পুচ্ছ পাখানা, ঠিক আছে, কন্ড্রিকথিস। হেটেরো সার্কাল পুচ্ছ পাখানা হচ্ছে কন্ড্রিকথিসে। এই যে কন্ড্রিকথিস কিরকম ছিল?
এরকম না, এরকম ছিল না, তাহলে কিরকম ছিল? লেজ ছিল হচ্ছে একটা এরকম, এই একটা এরকম, একটা বড় একটা ছোট, তাই কিনা? অ্যান্সার হচ্ছে কন্ট্রিকথিস। নাম্বার 2, কন্ট্রিকথিসের আইস কিরকম? কন্ট্রিকথিসের আইস কিরকম? কি আইস? প্লাকোয়েট আইস। ঠিক আছে। গ্যানোয়েট আইস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি। টিনোয়েড আইস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির আইস। প্রতীপ রূপান্তর দেখা যায় কোথায়? প্রতীপ রূপান্তর এটা হচ্ছে ইউরো করাটা। আচ্ছা, প্রতীপ রূপান্তরটা কি জিনিস নাকি? এটা তো আমরা আলোচনা করি নাই। প্রতীপ রূপান্তর, প্রতীপ রূপান্তরটা হচ্ছে রূপান্তর মানে তো পরিবর্তন নাকি? রূপান্তর মানে কি? পরিবর্তন, যেটা স্বাভাবিক ওয়েতে হয়ে থাকে। ঠিক আছে। কিন্তু এটা এর ক্ষেত্রে হয়ে থাকে অস্বাভাবিক, মানে উল্টা দিকে। আমাদের জন্মের সময় যে অর্গান গুলা ছিল না, সেগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে কি হয়? সৃষ্টি হয়। ঠিক কিনা? এখন এদের ক্ষেত্রে কি হয়? উল্টা ঘটনাটা ঘটে। জন্মের সময় যে অর্গান গুলা ছিল, ধীরে ধীরে সেগুলো হচ্ছে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক আছে। এদের ক্ষেত্রে এই যে মেরুদণ্ড এবং লেজের ক্ষেত্রে এই অবস্থা দেখা যায়। যারা ইউরোকর্ড যারা আছে, এদের লেজ এবং মেরুদণ্ডের ক্ষেত্রে কি হয়? যে এরা প্রথম দিকে লেজ এবং মেরুদণ্ড থাকলেও সময়ের বিবর্তনে লেজ এবং মেরুদণ্ড কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, মানে একদম দেহের সাথে মিশে যায়। এটা তাহলে স্বাভাবিক প্রসেসটা কি? যে যেগুলো থাকবে না সেগুলো সৃষ্টি হবে সময়ের পরিবর্তনের মাধ্যমে। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে? উল্টো ঘটনাটা ঘটতেছে, এই জন্য বলা হচ্ছে এটাকে প্রতীপ রূপান্তর। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। তাহলে আমরা কি দেখতেছি এক্ষেত্রে? অ্যান্সার ডি, এ, বি। যাদের ক্ষেত্রে মিলছে তাদের অ্যান্সার ঠিক হয়েছে। ডি, এ, বি। ডি, এ, বি যাদের অ্যান্সার মিলেছে তাদের ক্ষেত্রে অ্যান্সার ঠিক আছে। ডি, এ, বি। ডি, এ, বি। প্রতীক রূপান্তরটা হচ্ছে, রূপান্তর মানে পরিবর্তন। পরিবর্তন যদি স্বাভাবিক নিয়মে হয়ে থাকে সেটাকে আমরা রূপান্তর বলে থাকি। এখন পরিবর্তন যদি হয় বিপরীত দিক থেকে, তাহলে আমরা এটাকে বলি অস্বাভাবিক পরিবর্তন, কিংবা এটাকে বলতে পারি কি? প্রতীক রূপান্তর। অন্যান্য সকল জীবে হচ্ছে জীব জন্ম লাভের পর যেসব অর্গান থাকে না স্বাভাবিক নিয়মে, সেই সব অর্গান ধীরে ধীরে কি হয়? সৃষ্টি হয়। কিন্তু যারা হচ্ছে ইউরোকর্ডা পরের প্রাণী, এদের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে। এরা জন্মের সময় যেসব অর্গান থাকে, পরবর্তী সময়ের পরিবর্তনে সেই অর্গানগুলা দেহের সাথে মিশে যায়। এটাকে বলা হচ্ছে প্রতীপ রূপান্তর। কি এটাকে বলা হচ্ছে? প্রতীপ রূপান্তর বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা যাই আমাদের পরবর্তী অবস্থায় যাই, যে পর্ব 4, এমফিবিয়া। এমফিবিয়ার অপর নাম হচ্ছে উভচর। অপর নাম কি? অপর নাম হচ্ছে উভচর। এই পর্বের প্রাণীরা, এই ক্লাসের প্রাণীরা সর্বপ্রথম হচ্ছে পৃথিবী জয় করার জন্য, পৃথিবী ভূপৃষ্ঠ জয় করার জন্য এরা হচ্ছে পৃথিবীতে এসেছিল। আচ্ছা, নাম্বার 1, এরা হচ্ছে একটোথার্মিক। এরা কি? এরা একটোথার্মিক। তাহলে আমাদের একটোথার্মিকটা বুঝতে হবে। আচ্ছা, একটো মানে কি? একটো মানে বাইরের না? একটো মানে কি? বাইরের, বাইরের, তাই কিনা? একটু থার্মিক, থার্মিক কথাটা আসছে থেকে? তাপমাত্রা থেকে, থার্মাল, তাপমাত্রা থেকে। অর্থাৎ যেসব প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে সেটা হচ্ছে একটোথার্মিক প্রাণী। এরা কি ধরনের প্রাণী? এরা হচ্ছে একটোথার্মিক। আমাদের দেহের তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা কত আমাদের? 38.4। আচ্ছা, আমাদের দেহের যে তাপমাত্রাটা আছে, আমরা যদি পানিতে নামি দেহের তাপমাত্রা কমে না। যদি প্রচন্ড রোদ হয় মরুভূমিতে গেলেও দেহের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় না। এর ফলে কি হয়? শীতের সময় আমাদের ঠান্ডা লাগে, কারণ দেহের তাপমাত্রার চেয়ে বাইরের তাপমাত্রা কম, ঠান্ডা লাগে। গরমের সময় কি হয়? গরম লাগে, কারণ দেহের তাপমাত্রার চেয়ে বাইরের তাপমাত্রা বেশি, এই কারণে কি লাগে? গরম লাগে। কিন্তু যারা ব্যাঙ, এরা কি? এরা যখন জলে বাস করে তখন দেহের তাপমাত্রা জলের মতো, ঠান্ডা লাগে না। যখন স্থলে বাস করে দেহের তাপমাত্রা স্থলের মতো, ঠান্ডা লাগে না। যখন মাটির ভিতরে বাস করে শীত নিদ্রা যখন, ওই তার দেহের তাপমাত্রা মাটির তাপমাত্রার মতো, ঠান্ডা বা গরম লাগে না। এটা হচ্ছে কি? একটোথার্মিক। নাম্বার 2, এদের হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তার মানে কি? তার মানে হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ। 4টা প্রকোষ্ঠ হলো সম্পূর্ণ, তা এটা ছাড়াও কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। নাম্বার 3, এদের সামনের পায়ে 4টা, পেছনের পায়ে 5টি কি আছে? নখরবিহীন আঙ্গুল আছে।
হুম? ওটা তো ফারেনহাইট, ওটা তো ফারেনহাইটের ক্ষেত্রে, তুমি যেটা বলছো না, ওটা তো ফারেনহাইটের ক্ষেত্রে। হুম। আচ্ছা, গেল। আহ এরপর এদের হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এরা। কেমন প্রাণী? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এর পাশাপাশি এদের আরেকটা বৈশিষ্ট্য আছে যে এরা হচ্ছে, আরে আমার আব্বু ফির ফোন দিচ্ছে, এরা হচ্ছে লার্ভা অবস্থায় জলচর, পরিণত অবস্থায় উভচর। তাহলে বৈশিষ্ট্যগুলো আসেন, বৈশিষ্ট্যগুলো আমরা তো এখানে দিছিলাম সেলসিয়াস, হ্যাঁ 37। আচ্ছা যেটা হোক, আমি তো এক্সাক্ট করে বলি নাই, আমার দেহের যে তাপমাত্রা আছে সেটা আমরা পরবর্তীতে পাবো। দেহের তাপমাত্রা যদি পরিবর্তন হয় পরিবেশের সাথে, সেটা হচ্ছে এক্টোথার্মিক। যাদের হয় না এরা হচ্ছে এক্টোথার্মিক, পরবর্তীতে পাবো এটা। আচ্ছা তাহলে এই জায়গায় দেখেন আমরা ব্যাংক কি বললাম, এরা হচ্ছে এক্টোথার্মিক, এদের তাপমাত্রা, দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। নাম্বার 2, এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এ কারণে এরা হচ্ছে অসম্পন্ন, অসম্পূর্ণ হৃৎপিণ্ড এদের। নাম্বার 3, এদের সামনের পায়ে 4টা, পিছনের পায়ে 5টা নখরবিহীন, মানে নখ নাই, নখরবিহীন আঙ্গুল আছে। নাম্বার 4, এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। নাম্বার 5, লার্ভা অবস্থায় এরা হচ্ছে জলচর। এই যে ব্যাঙের যে ব্যাঙ গাছে আমরা যেটাকে বলি ব্যাঙাচি, আমাদের রংপুরের লোকাল ভাষায় ব্যাঙের নাটুয়া যেটাকে বলা হয়, ঠিক আছে, রংপুরের লোকাল ভাষা, রংপুর অঞ্চলের ব্যাঙের নাটুয়া বা ব্যাঙাচি, যখন সে পূর্ণতা প্রাপ্ত হয় নাই, যখন সে অপরিণত, তখন সে কিন্তু জলে থাকে, জলে। যখন সে ব্যাঙটা যখন পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয়, সে তখন সে জলেও বসবাস করতে পারে, স্থলেও বসবাস করতে পারে। এজন্য বলা হচ্ছে যে এরা হচ্ছে লার্ভা অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় এরা হচ্ছে উভচর। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা এক্সাম্পল কি? এক্সাম্পল, বুফো মেলানোস টিকটাস, কিংবা আমরা এটাকে বলি কি যে ডুট্টাকার্পাস মেলানোস টিকটাস। অথবা আরেকটা আছে না, জাকের আনা ঢাকা, মনে আছে? জাকের আনা ঢাকা, জাকের আনা ঢাকা, এটাও কিন্তু একটা ব্যাঙের নাম, যে ঘরের কোণে থাকে সেই ব্যাঙটা। হ্যাঁ নাটুয়া টাকি মাছের বাচ্চার মতো, হ্যাঁ নাটুয়া টাকি বাচ্চার মতো, সেটা ব্যাঙ আছে যেটা, সেটা সেটা কিন্তু হচ্ছে লার্ভা, লার্ভা অবস্থায় সে হচ্ছে আহ জলচর, পূর্ণাঙ্গ অবস্থায় সে হচ্ছে উভচর। ব্যাঙের হৃৎপিণ্ড 2টি উলম্ব ব্যাকটেরিয়া বিদ্যমান, সে কারণে তো আমরা বলেছি যে 3টা প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অসম্পূর্ণ। ওকে, কোনো সমস্যা আছে? ব্যাঙ তাহলে শান্তিতে আছে? হ্যাঁ অবশ্যই শান্তিতে আছে ব্যাঙ। ব্যাঙের প্রচুর রিল্যাক্স, এজন্য সে জীবনে একটা বছর 3 থেকে 4 মাস সে কি করে, খালি ঘুমায় কাটায়। চিন্তা করতে পারেন কি রিল্যাক্স তার জীবনে। একটা বছরের 3 থেকে 4 মাস সে কি করে, রিল্যাক্সে ঘুমিয়ে কাটিয়ে দেয়, যেটাকে আমরা বলি শীত নিদ্রা, তাই না? আর আমাদেরকে 8 ঘন্টা ঘুমাবার দেয় না পিতামাতা, তাই কিনা? নাকি পড়ার চাপ, নাকি অন্য কিছু? লার্ভা অবস্থায় ফুলকা এবং পরিণত অবস্থায় ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। ভাই এই যে এই কথাটা যেটা বলছি না, এই কথাটাই এটা প্রুফ করে যে লার্ভা অবস্থায় জলচর, কারণ জলে যেসব প্রাণী বসবাস করে, মাছগুলো আছে না, এদের ফুলকা আছে না, আছে। তাহলে ব্যাঙ কি যে জলে বাস করে তার ফুলকা থাকবে না? অবশ্যই থাকবে তো, ঠিক আছে। ওকে, তাহলে এমফিবিয়া গেল, এমফিবিয়ার সমস্যা নাই। আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব হচ্ছে রেপটিলিয়া। কোথায় যাব? রেপটিলিয়া যাব। দেখেন আমরা এখানে কুমির দেখাইছি, তাই না? রেপটিলিয়া মানে কি? সরীসৃপ। রেপটিলিয়া মানে সরীসৃপ। এদের দেহের ত্বকে কিন্তু আইস আছে, হ্যাঁ,
দেহের তলে কি আছে? এদের আইস কিন্তু আছে। এপিডার্মিস উদ্ভূত হচ্ছে আইস আছে। এপিডার্মিস মানে কি? দেহের চামড়া। এপিডার্মিস উদ্ভূত শক্ত আইস বা খোলক আছে, যেটাকে আমরা শেল বলি। নাম্বার 2, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু অসম্পূর্ণ। কিন্তু কি? অসম্পূর্ণ। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে কুমির, ক্রোকোডাইল। এই কুমিরের কিন্তু হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ এবং সে কিন্তু সম্পূর্ণ। বুঝে গেছে? নাম্বার 3, সামনের পায়ে এবং পিছনের পায়ে কি আছে? নখরযুক্ত আঙ্গুল আছে। নাম্বার 4, এরাও আবার কেমন রক্তের? সাধারণত শীতল রক্তের হয়ে থাকে। স্যার আমার কমেন্ট যায় না কেন? তে এটা কি আসলো? এটা কি আসমান থেকে নেমে আসলো? যে কমেন্টটা করলেন সেটা কি আসমান থেকে নেমে আসলো? হ্যাঁ, সেটা কি আসমান থেকে নেমে আসলো? নাম্বার 4 আমরা কি বলতে পারি? যে এদের কি আছে? বহির্ভ্রণীয় ঝিল্লি আছে। আর কি বলছি? সামনের পায়ে এবং পিছনের পায়ে কি আছে? 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। এক্সাম্পল হচ্ছে ঘড়িয়াল, গাভিয়ালিস গাভিয়ালিস, ঘড়িয়াল হচ্ছে এদের এক্সাম্পল। তারপর হচ্ছে কচ্ছপ, কুমির, টিকটিকি, যারা বুকে ভর দিয়ে চলে, এরা কিন্তু হচ্ছে করোনা পর্বের। ঠিক আছে? দেহ শক্ত খোলস বা আইসে আবৃত। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ কিন্তু অসম্পূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কুমির, এটা কিন্তু আবার মহা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কোশ্চেন আসতে পারে, নিচের কোন প্রাণীর হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? কারণ আপনি তো পড়ছেন যারা রেপ্টেলিয়া, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা কিন্তু সে অসম্পূর্ণ। কিন্তু ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরটাকে ব্যতিক্রম হিসেবে দেখতে হবে। এর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ এবং সে সম্পূর্ণ। বাকি আর কারো কিন্তু সম্পূর্ণ হৃৎপিণ্ড নাই। কিসের মধ্যে? রেপ্টেলিয়ার মধ্যে। ক্লিয়ার? ক্লিয়ার? আমি ব্যাং হলে ভালো হতো। আচ্ছা, আপনি ব্যাং হওয়ার পর আমাকে নক দিয়েন, হ্যাঁ? তারপর আমিও চেষ্টা করবো ব্যাং হওয়া যায় কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার কি করব? আমরা এবার যাবো হচ্ছে পরবর্তী অবস্থায়। পরবর্তী যে কি বলা হচ্ছে, এই যে এভিস, এভিস মানে পক্ষীকুল। এভিস মানে কি? এভিস মানে হচ্ছে পক্ষীকুল। পক্ষীকুল মানে কি? পাখি নাকি? পাখির রাজ্য আর কি, পাখির শ্রেণী পক্ষীকুল। জীববিজ্ঞানের যে শাখায় পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তার নাম হচ্ছে অর্নিথোলজি। অর্নিথোলজি। ঠিক আছে? জীববিজ্ঞানের যে শাখা বা হচ্ছে প্রাণী বিজ্ঞানের যে শাখায় পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করা তার নাম হচ্ছে অর্নিথোলজি। এটা হচ্ছে আমাদের দোয়েল পাখি। ঠিক আছে? ক্যাপসিকাস সোলারিস, তাই কিনা? দোয়েল পাখি। আমরা বেশ কিছু হৃৎপিণ্ড সম্পূর্ণ অথবা অসম্পূর্ণ। হৃৎপিণ্ড হচ্ছে যারা যারা রেপ্টিলিয়া পর্বের যারা প্রাণী, এদের হৃৎপিণ্ডটা হচ্ছে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমির হচ্ছে রেপ্টিলিয়া পর্বের প্রাণী হওয়া সত্ত্বেও এর এর প্রকোষ্ঠ 4টা এবং সে সম্পূর্ণ। ঠিক আছে? হ্যাঁ, নাজা নাজাও তো আছে এখানে। ঠিক আছে? এদের সাথে আমাদের পরিচয় কম তো। নাজা নাজা, তারপর হচ্ছে হারপোটোলজি আছে না, এগুলোর সাথে আমাদের পরিচয় মানে সাক্ষাৎ পরিচয় কম হয়ে থাকে, এই জন্য আমরা মনে কম রাখি আর কি। ঘড়িয়াল কুমির আলাদা। এরা হচ্ছে এক্সোথার্মিক। এরা কিরকম? এরা হচ্ছে এক্সোথার্মিক, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না। এ কারণে পাখিকে, মুরগিকে, হাঁসকে ঠান্ডা লাগে, আবার গরমও লাগে। যখন দেহের তাপমাত্রার চেয়ে পরিবেশের তাপমাত্রা বেশি হয় গরম লাগে, দেহের তাপমাত্রার চেয়ে পরিবেশের তাপমাত্রা যখন কম হয় তখন কি লাগে? ঠান্ডা লাগে, তাই কিনা? এদের কি নাই? এদের দাঁত নাই, তবে এদের কি আছে? চঞ্চু বা ঠোঁট আছে, তাই কিনা? নাম্বার 3, এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং সম্পন্ন। নাম্বার 4, এদের গ্রীবা বা ঘাড় এস আকৃতির। নাম্বার 5, এদের বায়ু প্রকোষ্ঠ আছে। কি আছে? বায়ু প্রকোষ্ঠ আছে।
এই কারণে তারা কিন্তু উড়তে পারে। কি পারে? উড়তে পারে। নাম্বার 6, এদের হাড় বা অস্থি যেগুলো আছে এগুলো কিন্তু ফাঁপা, তাই কি না? ফাঁপা বা ওজন কম, এই কারণে তারা কি করতে পারে? তারা সহজে উড়তে পারে। বোঝা গেছে? এটা তার বৈশিষ্ট্য, যেটা হচ্ছে এক্সোথার্মিক, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না। নাম্বার 2, এদের চঞ্চু বা ঠোঁট আছে, দাঁত নাই। নাম্বার 3, হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট। নাম্বার 4, এদের গ্রীবা বা ঘাড় হচ্ছে এস আকৃতির। নাম্বার 5, এদের বায়ু প্রকোষ্ঠ আছে। নাম্বার 6, এদের কিরকম? অস্থি বা হাড়গুলা হচ্ছে কি ফাঁপা, এই কারণে তারা কি করে? তারা সহজে উঠতে পারে। দেহ পালক দ্বারা আবৃত, এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু। ঠিক আছে? এদের কি আছে? ফুসফুসের সাথে বায়ুথলি আছে, এই কারণে তারা উঠতে পারে। এগুলা এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ক্যাপসিকাস সলারিস। বানানো তো ভুলে গেলাম। ক্যাপসিকাস সলারিস বানান কি শাহিন? হুম, CPSYCH না, CHUS, SAULARIS, ক্যাপসিকাস সলারিস। ঠিক আছে? এটা হচ্ছে জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম। এখন বলুন, পাখি কেন্দ্রিক কোনো সমস্যা আছে? ন্যাশনাল বার্ড কিংবা এভিস কিংবা হচ্ছে অর্নিথোলজি, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত, জানেনই তো। আমাদের অগ্রপদ হাতে রূপান্তরিত হয়েছে, এটা তো বলছি আগেই না? সমস্যা আছে? একটু দ্রুত বলেন, সমস্যা আছে কিনা? একটু দ্রুত বলেন, কোনো সমস্যা আছে কিনা? হুম 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 কটাটা বর্বের? মেমালিয়া। মেমালিয়া পেয়েছেন? মেমালিয়ার বাংলা কি? স্তন্যপায়ী, তাই কিনা? হুম হুম ওকে। আচ্ছা, তার আগে আমরা এই জায়গাটা একটু যাই, এই জায়গায় একটু কাজ আছে। সেটা হচ্ছে সবচেয়ে বড় পাখি উট পাখি। বড় কি সেটা? উট পাখি। ছোট হামিং বার্ড। ছোট কি? হামিং বার্ড। নাম্বার 3, সামুদ্রিক সবচেয়ে বড় পাখি। সামুদ্রিক বড় অ্যালবাট্রোস। অ্যালবাট্রোস। ঠিক আছে? নাম্বার যেটা গুরুত্বপূর্ণ কথা, বাদুর। বাদুর যে আছে না, বাদুর ইকুয়াল টু পাখি নয়। বাদুর কিন্তু পাখি নয়। আচ্ছা ভাই, নামের শেষে হাতের চিহ্ন কেন? একাধিক কমেন্ট পাচ্ছি এগুলা। ঠিক আছে? আচ্ছা ভাই, যার যার এই সমস্যাগুলো আছে একটু আপনাদের হাতগুলা কেটে ফেলবেন, হ্যাঁ? আপনার যে হাতগুলো আছে না, হাতগুলা কেটে ফেলবেন, তাইলে আর হাত শো করবে না। ঠিক আছে? এটা সাধারণত রিপ্রেজেন্টের সমস্যার কারণে হতে পারে। এটা ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে বড় পাখির নাম কি? উট পাখি। ছোট পাখির নাম কি? হামিং বার্ড। সামুদ্রিক সবচেয়ে বড় পাখির নাম কি? অ্যালবাট্রোস। এবং বাদুর। বাদুর কিন্তু পাখি নয়, হ্যাঁ? বাদুর কিন্তু পাখি নয়। আচ্ছা, এরপরে কি আছে? কোনটা হচ্ছে মেমালিয়া। মেমালিয়া মানে হচ্ছে কি? স্তন্যপায়ী প্রাণী। কি প্রাণী? স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী। এদের প্রধান দুইটা বৈশিষ্ট্য আছে এবং জীব জগতের মধ্যে কিন্তু এরা সবচেয়ে উন্নত। কারণ আমরা শ্রেণীবিন্যাসে কি পড়ছি, যত আমরা সামনের দিকে যাব তত কিন্তু আমরা উন্নত শ্রেণীর জীব পাবো, তাই কিনা? আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য, এদের কি হয়? এদের বিশেষ 2 প্রকারের গ্রন্থি উৎপন্ন হয়। একটা হচ্ছে ঘর্মগ্রন্থি। ঘর্মগ্রন্থি মানে ঘাম উৎপন্ন করে, যেটাকে বলা হয় সেবাসিয়াস।
এবং আরেকটা আছে কি স্তন গ্রন্থি। ঠিক আছে, কি গ্রন্থি? স্তন গ্রন্থি। ঠিক আছে, স্তন গ্রন্থি থেকে মাতৃদুগ্ধে সন্তান লালিত পালিত হয়ে থাকে। কি হয়ে থাকে? মাতৃদুগ্ধের মাধ্যমে কিন্তু সন্তান লালিত পালিত হয়ে থাকে এদের। এদের কি আছে? বহিকর্ণে পিনা আছে। বহিকর্ণে কি আছে? এদের বহিকর্ণে পিনা, মানে কানের বাইরের দিকে যা আছে এখানে পিনা আছে, অস্থি। বহিকর্ণে পিনা আছে। তারপরে এদের কি আছে? এদের হচ্ছে সবচেয়ে বড় যেটা সুগঠিত মস্তিষ্ক। সুগঠিত মস্তিষ্ক আছে এদের। এরপর কি আছে? ডায়াফ্রাম। কি আছে এদের? ডায়াফ্রাম। ডায়াফ্রামকে বলা হয় কি? মধ্যস্থদা। এদের কি আছে? মধ্যস্থদা আছে। এদের লেজ আছে। ঠিক আছে কিনা? এর আবার হেটারোট্রফিক, এরকম অনেক কিছু বৈশিষ্ট্য আমরা আছে। তারপর আহ, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, এটাও আছে, সম্পূর্ণ হৃৎপিণ্ড যুক্ত। ঠিক আছে, সুতরাং আপনার নিজের মাঝে কিংবা আপনার বাড়িতে যে গরু আছে না, গরুর মধ্যে যে বৈশিষ্ট্য দেখতে পাবেন সেগুলো কিন্তু হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আচ্ছা, এদের কি আছে? ঘর্মগ্রন্থি বা সেবাসিয়াস আছে, স্তন গ্রন্থি আছে, এবং স্তন গ্রন্থি থেকে নিঃসৃত মাতৃদুগ্ধে সন্তান লালিত পালিত হয়ে থাকে। আচ্ছা, এদের কি আছে? বহিকর্ণে পিনা আছে, সুগঠিত মস্তিষ্ক আছে, এদের ডায়াফ্রাম বা হচ্ছে মধ্যস্থদা আছে, এদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট এই অবস্থা আছে। ঠিক আছে, সুগঠিত হচ্ছে মেরুদণ্ড আছে। এগুলো এদের বৈশিষ্ট্য আর কি, এর সেরকম খুব বেশি কিছু নাই। পাশাপাশি এরা হচ্ছে এক্সোথার্মিক নাকি না এন্ডোথার্মিক? এরা এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, এরা হচ্ছে এন্ডোথার্মিক। পাখিও এন্ডোথার্মিক। আমরা কিন্তু ভুলে পড়ছিলাম, আমরা কিন্তু ভুল করে পড়ছিলাম পাখি এক্সোথার্মিক, আসলে না, পাখি এন্ডোথার্মিক। এক্সো আর একটু একই, হ্যাঁ। আচ্ছা, এরা কি? এরা এন্ডোথার্মিক, সাথে পাখিও কিন্তু এন্ডোথার্মিক। ঠিক আছে, কি করে এরা? পাখি কি করে বা এরা কি করে? দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না। এই কারণে আমাদের কি হয়? তাপমাত্রা যখন দেহের চেয়ে বাইরের তাপমাত্রা বেশি হয় তখন আমাদের গরম লাগে, দেহের চেয়ে বাইরের তাপমাত্রা কম হলে আমাদের কি লাগে? ঠান্ডা লাগে। ওকে, বাচ্চা প্রসব করে, সন্তান দুগ্ধ পান করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্ডোথার্মিক তো লিখলাম, এন্ডোথার্মিক তো লিখলাম, এন্ডোথার্মিক। ওকে, আচ্ছা, পাখিও এন্ডোথার্মিক আমরা বললাম, তো আমরা তো অ্যাপোলোজাইজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বুঝে দিচ্ছি যে যে আমরা মিস্টেকটা তো বুঝতে পারছি, আমরা তো অ্যাপোলোজাইজ করতেছি যে পাখির ক্ষেত্রে আমরা ভুল করাইছি, এর ক্ষেত্রে সেটা এন্ডোথার্মিক হবে। ওকে, আচ্ছা, এরা কি করে? এদের ক্ষেত্রে যৌন জনন ঘটে। এরা যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। কিসের মাধ্যমে? যৌন জনন। এক্সাম্পল কি? প্যানথেরা টাইগ্রিস। প্যানথেরা টাইগ্রিস। দ্বিতীয়ত যে কাজটা করেন, সবাই মানুষের বৈজ্ঞানিক নামটা লিখেন তো, কমেন্ট করেন তো, মানুষের বৈজ্ঞানিক নাম যেটা আছে সেটা একটু লিখেন। ঠিক আছে, সিংহ। সিংহ হচ্ছে প্যানথেরা লিও। সিংহ কি? সিংহ হচ্ছে প্যানথেরা লিও। প্যানথেরা লিও। আচ্ছা, ডায়াফ্রামটা কি? একটা কমেন্ট আসছে, ডায়াফ্রামটা কি? ডায়াফ্রামটা হচ্ছে আমাদের যে বক্ষ গহ্বর আছে এবং আমাদের যে উদর গহ্বর আছে, বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে একটা পর্দা আছে যেটা আমাদেরকে বক্ষ গহ্বরকে এবং উদর গহ্বরকে পৃথক করে রাখছে। তাহলে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে যে পর্দাটাকে বলা হচ্ছে মধ্যস্থদা বা ডায়াফ্রাম। আচ্ছা, মস্তিষ্ক শক্ত খোলকে আবৃত, যাকে বলা হচ্ছে করোটি। ওকে, আচ্ছা, মানুষের বৈজ্ঞানিক আমরা সবাইকে লিখতে বলতেছি। সবাই তো মানুষ, দেখি মানুষের বাইরেও আর কেউ আছে নাকি এখানে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করেন, না থাকলে মানুষের বৈজ্ঞানিক নাম লেখেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট করেন, না থাকলে মানুষের বৈজ্ঞানিক নামটা লিখে ফেলেন।
ওরিও ক্লিভেজ এবং অরিও প্রতিসম। ওরিও কি বুঝিয়ে দেন। আচ্ছা, ওরিও ক্লিভেজ বোঝার তো কথা। ওরিও ক্লিভেজ, আমরা তো ক্লিভেজ পড়েছিলাম, যে প্রক্রিয়ায় এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় আমরা একে বলি ক্লিভেজ। ক্লিভেজের বেশ কিছু প্রকারভেদ ছিল, বেশ কিছু ধাপ ছিল। ধাপ প্রকারভেদের মধ্যে কিন্তু একটা ছিল হচ্ছে কি, যে ওরিও ক্লিভেজ। এই ক্লিভেজের যে কোষ যেগুলা হলো, যে প্রক্রিয়ায় এককোষী জাইগোট কি হলো বহুকোষী ভ্রূণে পরিণত হলো, এটা হচ্ছে ক্লিভেজ। যে প্রসেসটা পদ্ধতি ফলো করলো, যদি এটা ওরিও ভাবে হয়ে সংগঠিত হয়ে থাকে, সেটা কিন্তু হচ্ছে ওরিও ক্লিভেজ। এই একটা অবস্থাতেই অরিও, অরিও 1 2 3 4 আমরা কিন্তু এটাকে ভাগ করছি ওরিও ভাবে। ঠিক আছে, এখন প্রতিসাম্য যেটা হচ্ছে, প্রতিসাম্যতা হচ্ছে দেহটাকে, জীব দেহটাকে, প্রাণী দেহটাকে কোন নির্দিষ্ট অক্ষ বরাবর ভাগ করা। ঠিক আছে, সমান সমান খণ্ডে ভাগ করা, সমান সমান উপাদান সহ ভাগ করা, এটা হচ্ছে অরীয় প্রতিসম। প্রতিসম কি, কোন প্রাণী দেহকে যদি ভাগ করা যায় এটাকে আমরা প্রতিসাম্যতা বলি। এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, তারপর কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তারপর হচ্ছে অপ্রতিসাম্য। তাহলে যেটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য, তাই কি করা যাবে, যেটা অরীয় প্রতিসাম্য হচ্ছে হাইড্রা, হাইড্রার দেহটাকে আমরা কি করতে পারবো, এই যে সমান সমান ভাগে ভাগ করতে পারবো অরীয় ভাবে, এবং প্রতিটা ভাগে কি থাকবে, সমান সমান উপাদান থাকবে। এই যে প্রসেসটা। ওকে, মোখলেসুর রহমান, মরক্কো 2 ব্রাজিল 1। এটা তো খেলার ময়দান নয় রে ভাই মোখলেসুর ভাই, এটা তো খেলার ময়দান নয়। মরক্কো 2 ব্রাজিল 1 কেমন করে হলো? আমি অবশ্য কমেন্ট করেছিলাম কোথাও কোনো জায়গায় মনে হয় এরকম ভাবে, সেটা। আচ্ছা, আমরা লাস্ট যে পয়েন্টের ভিতরে আসি, যেটা হচ্ছে বড়, সবচেয়ে বড় বা বৃহত্তম ম্যামালিয়া হচ্ছে নীল তিমি। ঠিক আছে, এটা সমুদ্রের হচ্ছে যে তলদেশে যে অবস্থান করে, এ যদি তার, যদি ডানা ঝাপটায়, যদি তার পাখনা ঝাপটায়, এই পাখনা ঝাপটানোর ফলে যে ঢেউটা হয়, সেই ঢেউয়ের কারণে কিন্তু জাহাজ ডুবে যায়। বুঝতে পারছো সেটা কত বড় আয়তনের একটা নীলতিমি প্রাণী। সমুদ্রের নীলতিমি কত বড় চিন্তা করেন, তার ডানা ঝাপটানোর কারণে, তার পাখনা ঝাপটানোর কারণে যে ঢেউটা হয়, এই ঢেউয়ের কারণে জাহাজ ডুবে যেতে পারে। চিন্তা করছেন, এত বড়। আচ্ছা, স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী বা ম্যামালিয়া হচ্ছে আফ্রিকান হাতি। উঁচু হচ্ছে জিরাফ। বাদুড় দেখতে পাখির মতো হলেও সে অ্যাকচুয়ালি ম্যামালিয়া বর্গের প্রাণী, ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। এবং যে প্লাটিপাস নামে যে প্রাণীটা আছে, প্লাটিপাস, সে হচ্ছে ম্যামালিয়া, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও সে কিন্তু ডিম পারে, সন্তান জন্ম দেয় না, সে কি করে, ডিম পারে। আচ্ছা স্যার একটু সরে যান, আচ্ছা সরেই গেলাম। ঠিক আছে, একটু দ্রুত কমেন্ট করুন কোনো সমস্যা আছে কিনা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে আছি। ক্লাসের আমরা শেষ পর্যায়ে আছি। ক্লাস টেস্ট মোট 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেনের অ্যান্সার 2 মিনিটে করে ফেলবেন। 2 মিনিট, 2 মিনিট টাইম, 2 মিনিট, 2 মিনিটস, 2 মিনিটস ক্লাসের টাইম। এটা হচ্ছে অ্যান্সার করার টাইম, 2 মিনিট মাত্র।
হুম, কমই হলো। আর এগুলো এগুলো সব কমপক্ষে 2 ঘন্টা ছিল। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু অ্যান্সার দেখার চেষ্টা করি। অ্যান্সার যেটা হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য একটা হচ্ছে যে এখানে স্তন গ্রন্থি থাকবে, সেখান থেকে নিঃসৃত মাতৃদুগ্ধে সন্তান লালিত পালিত হবে। পালক থাকে পাখির, ফুলকা থাকে মাছের, আইসও থাকে মাছের। ঠিক আছে। কোন শ্রেণীর প্রাণীর উষ্ণ রক্ত বিশিষ্ট? কন্ড্রিকথিস মাছ, সেখানে রক্ত সংক্রান্ত আলাপ খুব বেশি প্রয়োজন নেই। রেপ্টিলিয়া শীতল রক্তের, এমফিবিয়াস শীতল রক্তের, এভিস হচ্ছে আনসার। এভিস, এভিস কি রক্তের? উষ্ণ রক্তের। এই কারণে তার দেহের তাপমাত্রা পরিবেশের সাথে কিন্তু উঠানামা করে না। কোনটি সম্পূর্ণ হৃৎপিণ্ড বিশিষ্ট প্রাণী? সেটা হচ্ছে কুমির। আমরা যেটা পড়েছিলাম যে এমফিবিয়া মানে উভচরের ক্ষেত্রে হৃৎপিণ্ড 3টা প্রকোষ্ঠ, সুতরাং সেটা অটোমেটিক্যালি কি নয়, সেটা অটোমেটিক্যালি কিন্তু সম্পূর্ণ নয়। টিকটিকি হচ্ছে রেপ্টিলিয়া, সেখানে হচ্ছে রেপ্টিলিয়া বর্গের প্রাণী যারা আছে একমাত্র কুমির ছাড়া বাকি সবারই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হওয়া সত্ত্বেও তারা হচ্ছে অসম্পূর্ণ। বুঝা গেছে? নাম্বার 4, কোনটি ভার্টিব্রাটা উপবর্গের শ্রেণী নয়? ঠিক আছে, ভার্টিব্রাটা উপবর্গের শ্রেণী কয়টা? শ্রেণী আছে মোট সেখানে 7টা, এবং আগে আছে 2টা, মোট 9টা। ম্যাক্সিনি, পেট্রোমাইজন, টিটা 2টা গেল। তারপর হচ্ছে কি? কন্ট্রিকথিস, অ্যাক্রোপটেরিজি, সার্কোপটেরিজি, এমফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস, ম্যামালিয়া। ঠিক আছে, তাহলে এভিস হচ্ছে এখানে ভার্টিব্রাটা, রেপ্টিলিয়াও ভার্টিব্রাটা, সার্কোপটেরিজি সেটাও ভার্টিব্রাটা। অ্যান্সার কি? অ্যান্সার থেলিয়াসিয়া। আমরা যে ইউরোকর্ডা পড়ছিলাম তার শ্রেণী ছিল 3টা, এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া এবং লার্ভাসিয়া। এই থেলিয়াসিয়া কিন্তু হচ্ছে কোন উপপর্বের? উপপর্বের নাম হচ্ছে ইউরোকর্ডাটা। ওকে, তাহলে আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের অ্যান্সার পেয়ে গেছেন, এবং আপনাদের এই যে শ্রেণীবিন্যাস সংক্রান্ত 3টা ক্লাস মোট অনুষ্ঠিত হলো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এরপরে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, সমস্যা যেখানে সেখানে আমাদেরকে পাবেন। আমাদের যদি সমস্যার সমাধান করার এবিলিটি না থাকে, আমরা প্রয়োজনে ভাই আবার পড়াশোনা করে এসে কারো কাছ থেকে বুঝে এসে হলেও আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবগুলোই হয়েছে। ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবেন। ক্লাসটা বুঝতে পারছেন কিনা, কিংবা ক্লাসে কোনো পার্টে কোনো সমস্যা আছে কিনা একটু আমাদের হ্যাঁ হ্যাঁ কমেন্ট করে জানাবেন। এবং অনেকে কমেন্ট দেখেছিলাম যে যারা ভর্তি হতে চান তারা আমাদেরকে আমাদের প্রদত্ত যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ছিল ক্লাসের উপরে সেখানে নক করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক আইডিতেও নক করলে আমরা আপনাদেরকে রেসপন্স করব। স্যার, এক্সাম যদি ফুল ট্যাক্সোনমি এর উপর হয় কত নম্বরের এক্সাম হবে? এক্সাম 50 নম্বরের হতে পারে। আমরা চাচ্ছি সেই কেন্দ্রিক আলোচনায়, আমরা ওই আলোচনাতেই যাচ্ছি অবশ্য।
Monday 9 p.m. নন রেজাল্ট মানে বড় দেখে রেজাল্ট দিচ্ছে না? চিন্তা করছো কত বড় এটা করছে, এখানে কত ছোট ছোট করে দিল। মিশাই দেবো, সমস্যা কি? তাহলে এক্সাম কোন দিন হচ্ছে? এক্সাম অন এই এক্সেল ক্লাস স্যার আপনার উপর অনেক প্রেশার দিতেছে, রুটিন হতে বেশি ক্লাস নিতেছেন। এখন কি আর করার, যদি বাকিদের মতো ফাঁকিবাজ হইতাম তাহলে একটা অধ্যায় ভাই 3টা ক্লাস দিতাম না, একটা ক্লাস দিয়ে খেলে খতম করে দিতাম। ঠিক আছে, মাঝে মধ্যে আপনাদের কর্মকাণ্ড দেখে অবশ্যই এরকমও করার ইচ্ছা করে, কিন্তু না, বিবেকে বাধা পড়ে যায়। ওকে, আচ্ছা দেখেন, আমরা প্রথম অধ্যায় যেটা করছি সেখানেও ক্লাস একটা এক্সট্রা হয়েছে, দ্বিতীয় অধ্যায় করলাম সেখানেও ক্লাস একটা কিন্তু এক্সট্রা হয়েছে। আমি চাইলে কিন্তু ক্লাসগুলোকে ফাঁকি দিতে পারতাম, এই তালগোল পাকায় একটা 2-3 মিনিটে বা 10-15 মিনিটে টপিক শেষ করে চলে যেতাম, পারতাম, কিন্তু না, পারি নাই। এক্সাম ডেট দিয়েছি মানডে। আজকে কি বার? আজকে স্যাটারডে না? মানডে এক্সাম হবে সোমবার। এক্সাম কোন দিন? সোমবার রাত 9টায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো ক্লাস স্যার, অসাধারণ ক্লাস, মাশাল্লাহ স্যার। এদের আর কি কোনো ক্লাস আছে না? ক্লাস চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার ডান তো, ক্লাস তো শেষ, তাই কি না? আমরা কি পড়েছি? আমরা ক্লাস 1 করেছি, সেখানে আমরা শ্রেণীবিন্যাস, নামকরণ, শ্রেণীবিন্যাস জেনেছি। আমরা করেছি ক্লাস 2, সেখানে পাঁচজন শ্রেণীবিন্যাস এবং অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস জেনেছি। ক্লাস 3 পড়লাম, এখানে আমরা পড়লাম মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এই অধ্যায়ের কোনো ক্লাস নাই এবং এই অধ্যায়ের ক্লাসের পরীক্ষা আগামী সোমবার ইনশাআল্লাহ। তবুও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদেরকে, আমাদেরকে নক করে জানিয়ে দিবেন যে এই জিনিসটা বুঝতেছি না, আমরা আপনাদেরকে যে সমস্যাগুলো আছে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।